মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইন্সপেক্টর সুজয় পালিত যখন বাড়ি ঢুকল তখন লিভিং রুমের ওই বড় ঘড়িতে সন্ধে 7টা বাজে। আজকে থানায় অনেকগুলো জরুরি কাজ উনি করে দিয়ে এসেছেন। কালকে দেরি করে থানায় গেলেও কোনো অসুবিধে যাতে না হয়। একজন বিকৃত খুনির মনস্তত্ত্ব বোঝার ঠেলায় যদি নিজের মাথা খারাপ হয়ে যায় সেটা কোনো কাজের কথা হবে না। তাই কাল দুপুর অবধি একটু রেস্ট নেওয়া খুব প্রয়োজন। জামা কাপড় ছেড়ে প্রথমেই ইন্সপেক্টর পালিত বাথরুমে গেল স্নান করার জন্য। ফোনটা ডাইনিং টেবিলে রাখা ছিল। বাথরুমে ঢোকার 5 মিনিটের মধ্যে ফোনটা বাজতে শুরু করলো। একবার বাজলো, তারপর কেটে গেল। পর মুহূর্তেই আরো একবার বাজলো, আবার কেটে গেল। এইভাবে ইন্সপেক্টর পালিতের ফোনে পর পর 10টা মিসড কল এলো। যখন ভালো করে স্নান সেরে সুজয় পালিত বাথরুম থেকে বেরিয়েছে তখন ওই ফোনটা 11 নম্বর বার বেজে উঠল। গামছা দিয়ে সারা গা মুছে যতক্ষণে ইন্সপেক্টর পালিত ফোনটার সামনে গেছে ততক্ষণে ফোনটা আবার কেটে গেছে। ফোনটা খুলে ইন্সপেক্টর পালিত একটু চমকেই গেল। কানাইয়ের মিসড কল, তাও আবার পর পর 11 বার। নিশ্চয়ই থানায় কিছু একটা ঘটে গেছে। ইন্সপেক্টর পালিত সঙ্গে সঙ্গে কানাইকে কল ব্যাক করল। 2 বার রিং হওয়ার পরেই কানাই ফোন ধরল। ইন্সপেক্টর পালিত বলল, কি হয়েছেটা কি কানাই, এতবার ফোন করেছিস কেন? ওপার থেকে কানাই প্রায় আর্তনাদ ছাড়ল, স্যার এক্ষুনি একবার থানায় আসুন। ইন্সপেক্টর পালিত একটু বিরক্ত হয়ে জবাব দিল, আমি তো দিনের শেষে একটা মানুষ নাকি? আমার ডিউটি আওয়ার্স শেষ, এখন আমি থানায় যাব কেন বলতো? ইন্সপেক্টর পালিতের কথা শেষ হতে না হতেই কানাই বলল, আপনি আগে দয়া করে একবার আমার কথাটা শুনুন স্যার। ঠিক আছে কি হয়েছে বল। আমি ওই থানায় বসে কাগজপত্র গোছাচ্ছিলাম, হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পাই। ওই ইন্টারোগেশন রুমের দরজাটা খুলে দেখি মোহিত ছেলেটা ঘরের একটা কোনায় বসে দেয়ালে কি সব কাটাকুটি করছে। ওকে জিজ্ঞেস করতে ও বলল ও নাকি নিজের মাকে চিঠি লিখছে। ওর হাতে একটা ওই ধারালো চুলের কাঁটা ছিল স্যার। আমি ওটা ওকে তখনই ফেরত দিতে বললাম। হ্যাঁ, তো মোহিত কি বলল? ও পরিষ্কার বলল যতক্ষণ ওর চিঠি লেখা শেষ হচ্ছে ততক্ষণ ও ওই কাঁটাটা ফেরত দেবে না, আর আমি যদি জোর করে ওটা ছিনিয়ে নিতে যাই তাহলে আমার বুকে বসিয়ে দেবে। এটা শুনে ইন্সপেক্টর পালিত একটু থম মেরে গেল। জল যে এত দূর গড়িয়ে যাবে সেটা উনি ভাবতে পারেননি। ওপার থেকে কোনো উত্তর আসছে না দেখে কানাই জিজ্ঞেস করল, স্যার আপনি কি একবার আসবেন? ইন্সপেক্টর পালিত একবার মনে মনে ভাবল, উফ, এই চাকরিটা আর আমাকে শান্তি দিল না। রাতের ঘুম কেড়ে নিয়েছে একেবারে। আর বেশি দিন এই চাকরি করতে পারবো বলে তো মনে হচ্ছে না। তবে যা বুঝছি একবার থানায় না গেলে মুশকিল হয়ে যেতে পারে। এই ভাবনার স্রোত ভেঙে ইন্সপেক্টর পালিত বলল, হ্যাঁ তুই রাখ, আমি এক্ষুনি আসছি। কানাই এই শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিজেকে একটু শান্ত করে বলল, হ্যাঁ স্যার চলে আসুন, আমি এখানেই আছি। এই বলে কানাই ফোন রেখে দিল। ইন্সপেক্টর পালিত একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার গা থেকে এখনো সাবানের গন্ধ ছাড়ছে, কিন্তু অগত্যা। স্নান করে বেরিয়ে 2 মিনিট বসারও সুযোগ পেল না। ঘরে পড়ার জামাটা ছেড়ে সে আবার ওই ইউনিফর্মটা পরে নিল। ইউনিফর্মটা থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে, আর বেরোবে নাই বা কেন? যবে থেকে এই মোহিত চন্দর কেসটা নিয়ে চর্চা হচ্ছে তবে থেকে ইউনিফর্মটা কাচার সময়ও পায়নি ইন্সপেক্টর পালিত। এটাই বোধহয় পুলিশের জীবন। যখন ইন্সপেক্টর পালিত নেতাজিনগর থানায় পৌঁছল তখন ঘড়িতে 7টা 45 বাজে।
ঠিক করে নিজের বাড়িতে 15 মিনিটও কাটাতে পারেননি ইন্সপেক্টর পালিত। কানাই ইন্সপেক্টর পালিতকে দেখে যেন জীবন ফিরে পেল। ইন্সপেক্টর থানায় ঢুকেই কানাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল, ওর ঘরের চাবিটা দে তো আমাকে। কানাই পকেট থেকে চাবি বের করে ইন্সপেক্টর পালিতের দিকে বাড়িয়ে দিল। ইন্সপেক্টর এক হাতে চাবিটা নিল আর আরেক হাত দিয়ে প্যান্টের পেছনে লাগানো পিস্তলটা বের করল। তারপর ইন্টারোগেশন রুমের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। কানাইও সুযোগ বুঝে ইন্সপেক্টরের পিছু নিল। ঘরের ভেতরে ঢুকে ইন্সপেক্টর পালিত দেখল যে সব শান্ত, মোহিত চন্দ ঘুমোচ্ছে। ইন্সপেক্টর পালিত সঙ্গে সঙ্গে কানাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই এই জন্য আমাকে ডেকে নিয়ে এলি থানায়, একজন ঘুমন্ত আসামিকে দেখানোর জন্য? কানাই প্রথমে কোনো জবাব দিল না। পকেট থেকে ফোনটা বের করে দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। একবার মাথা তুলে উপরের জানলার দিকে তাকালো, তারপর আবার দেওয়ালের দিকে চোখ রাখল। চাপা গলায় কানাই ইন্সপেক্টর পালিতকে বলল, একবার এখানে আসুন স্যার। ইন্সপেক্টর পালিত কানাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। কানাই দেওয়ালের উপর ফোনের টর্চ ফেলে দেখালো। গোটা দেওয়াল জুড়ে অনেক কিছু লেখা, অবশ্য লেখা না বলে খোদাই করা বললেই ভালো হয়। ইন্সপেক্টর পালিত কানাইয়ের দিকে তাকিয়ে বলল, যেটা লেখা আছে পড়তো। কানাই পড়তে শুরু করল। দেওয়ালে মোহিত লিখেছে, ভালোবাসার মা, তোমাকে খুব মনে পড়ে। তোমার আদর, তোমার গল্প সব মনে পড়ে। তোমাকে নিয়ে আজকাল স্বপ্ন দেখতেও শুরু করেছি। তোমাকে একটা জিনিস জানানোর জন্য আমি এই চিঠিটা লিখছি। আমি একটা খারাপ কাজ করেছি মা। তৃষা বলে আমার অনেক বছরের একজন প্রেমিকা ছিল। আমরা একসঙ্গে একই বাড়িতে থাকতাম। আমি ওকে খুন করেছি মা। আমি জানি এটা শুনে তুমি খুব রাগ করবে। বেঁচে থাকলে হয়তো এটা শোনার পর তুমি আর আমার সঙ্গে কথাই বলতে না, কিন্তু তাও আমি তোমাকে সবটা বলছি। তৃষাকে আমি সত্যিই খুব ভালোবাসতাম। ও সব সময় আমার খেয়াল রাখত, ঠিক তোমার মতো। রূপসা গুহ বলে আমার এখন একজন বন্ধু হয়েছে। উনি বললেন যে আমি নাকি সব মহিলার মধ্যে তোমাকেই খুঁজি। আমি এখন বুঝতে পারছি যে উনি ঠিকই বলেন। আর সেখানেই গন্ডগোল হয়ে গেছে মা। আমি ওর মধ্যে তোমার গুণগুলোকে যেমন দেখতে পেয়েছিলাম, হঠাৎ করে তোমার দোষগুলোও দেখতে পেলাম। ওর ওর অনেক বন্ধু বান্ধব ছিল। আমার খালি মনে হতে শুরু করলো যে ও আমায় ঠকাচ্ছে, ঠিক যেরকম তুমি বাবাকে ঠকাচ্ছিলে। আমার মাঝে মাঝে মনে হতো যে আমি হয়তো একদিন ওর গায়ে হাত তুলে দেব, কিন্তু তখনই আমার বাবার কথা মনে পড়তো। বাবার মার খেয়ে তোমার ওই চিৎকারের কথা মনে পড়তো। তাই আমি ওর গায়ে কোনোদিনও হাত তুলিনি। কিন্তু একদিন আমার সহ্যের সীমা পেরিয়ে গেল। তৃষার প্রতি এই সন্দেহ আর ঘেন্না নিয়ে আমি আর থাকতে পারলাম না। ওকে আমি ছেড়ে যেতে পারতাম না কোনোদিনও। ওকে আমি খুব ভালোবাসি। তাই তাই আমি ওকে মেরে ফেললাম। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি নিজে বাঁচতে পারতাম না। তাই ওর মরাটা খুব দরকার ছিল। ও আমার হয়ে মরেছে, আমি ওকে কারোর হতে দিইনি। আমি কি খুব ভুল করেছি মা? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। মিস গুহ এখনো ডক্টর দত্তর বাড়িতেই আছে। মাধব এসে উইস্কির চতুর্থ পেগটা দিয়ে গেল। চতুর্থ পেগে প্রথম চুমুক দিয়ে ডক্টর দত্ত বলল, কিন্তু আরেকটা বিষয় নিয়ে তো এখনো কোনো কথাই হয়নি। মিস গুহ প্রশ্ন করল, কোন বিষয়টা নিয়ে? মোহিত চন্দ তৃষার লাশটা টুকরো টুকরো করে কেটে ফ্রিজে কেন ভরে রাখলো?
আপাতত আমি মাদার কমপ্লেক্সের বসে খুন নিয়েই হিমশিম খাচ্ছি ডক্টর। এই আরেকটা বিষয় নিয়ে তাই একদম মাথা ঘামাইনি। এইটা কিন্তু তুমি ভুল করছো রূপসা। এই সব ব্যাপার তুমি এক এক করে সলভ করতে পারবে না, সবটা ওর মাথার মধ্যে কিন্তু কানেক্টেড। অনেকক্ষণ মিস গুহ কিছু বলল না। তারপর খানিকটা নিজেকেই বলার মতো করে বলল, আমার খালি মনে হচ্ছে যে আমি মোহিতের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা জানি না। ডক্টর দত্ত জিজ্ঞেস করল, কেন বলছো তুমি এই কথা? মিস গুহ কিছু একটা বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বেরোনোর আগেই ওর ফোনটা বেজে উঠল। মিস গুহ দেখল যে ইন্সপেক্টর পালিত ফোন করছে। মিস গুহ ডক্টর দত্তর দিকে তাকিয়ে বলল, এক সেকেন্ড ডক্টর, আমাকে একটু এই ফোনটা ধরতেই হবে, ওই থানা থেকে ফোন করছে। ডক্টর দত্ত উত্তর দিল, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কথা বলে নাও, তারপর পোলাও আর মাংস অপেক্ষা করছে তোমার জন্য। এই বলে ডক্টর দত্ত নিজের শোবার ঘরে চলে গেলেন। এবার মিস গুহ ইন্সপেক্টর পালিতের ফোনটা ধরল। মিস গুহ বলল, হ্যাঁ ইন্সপেক্টর বলুন। ওপার থেকে ইন্সপেক্টর পালিত জবাব দিল, তার গলা গম্ভীর। আপনাকে এক্ষুনি একবার থানায় আসতে হবে ম্যাডাম। এখন থানায় আসতে হবে? কিন্তু কেন? আপনি খোপা বাঁধার জন্য একটা কাঁটা ব্যবহার করেন, তাই না? হ্যাঁ করি, কিন্তু কেন বলুন তো? আপনি একটা চুলের কাঁটা বোধহয় ভুল করে থানায় ফেলে গেছেন। তাই জন্য আপনি এখন আমাকে ফোন করেছেন ইন্সপেক্টর? হ্যাঁ ঠিক সেই জন্যই করেছি। আপনি এক্ষুনি একবার থানায় চলে আসুন। একটা চুলের কাঁটা ফেলে গেছি বলে এখন আমাকে থানায় যেতে হবে? এরপর ইন্সপেক্টর পালিত যেটা বলল সেটা শুনে মিস গুহর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ইন্সপেক্টর পালিত চাপা গলায় বলল, আপনি বোধহয় মোহিতের সঙ্গে কথা বলার সময় আপনার চুল বাঁধার কাঁটাটা টেবিলে ফেলে গেছিলেন। আমারও আর পরে দেখা হয়নি, ওটা মোহিত নিজের কাছে রেখে দিয়েছিল। আজকে সন্ধেবেলা কানাই ওই ঘরে গিয়ে দেখে যে মোহিত দেয়ালে ওই কাঁটা দিয়ে দাগ কাটছে। মিস গুহ অবাক হয়ে বলল, দাগ কাটছে? বলা ভালো ওই কাঁটা দিয়ে দেওয়ালে লিখছে। মিস গুহ এবার কোনো উত্তর দিল না, খালি মন দিয়ে শুনতে থাকল। ইন্সপেক্টর পালিত আবার বলল, কানাই ওকে আটকাতে গেছিল। একজন হাই প্রোফাইল খুনির হাতে একটা ধারালো খোঁপার কাঁটা তো আমরা রাখতে দিতে পারি না। মোহিত কানাইকে বলল যে ও নাকি ওর মাকে চিঠি লিখছে ওই দেওয়ালে। কানাই যখন কাঁটাটা ফেরত দিতে বলে তখন মোহিত ওকে শাসিয়ে বলে যে ওই কাঁটাটা ওর পেটে ঢুকিয়ে দেবে যদি কেউ ওটা নিতে চায়। মিস গুহ আর ইন্সপেক্টরকে কথা শেষ করতে দিল না, তার আগেই বলল, আর কিছু বলতে হবে না ইন্সপেক্টর, আমি আসছি। এর মধ্যে ডক্টর দত্ত আবার বাইরের বসার ঘরে ফিরে এসেছেন। ডক্টর দত্ত আবার নিজের পুরনো জায়গায় বসে বললেন, আরেকটা পেক খাবে নাকি আমি মাধবকে খাবার দিতে বলবো? মিস গুহ ব্যস্ত হয়ে বলল, আমার হাতে একদম সময় নেই ডক্টর, আমাকে একবার একটু থানায় যেতে হবে। ডক্টর দত্ত একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত রাতে থানায় যাবে? মিস গুহ আস্তে আস্তে উত্তর দিল, মোহিত দেওয়ালে ওর মৃত মাকে একটা চিঠি লিখেছে, একটা খোঁপা বাঁধার কাঁটা ব্যবহার করে। ইন্সপেক্টর পালিত আমাকে এক্ষুনি যেতে বলেছেন। ও বাবা, না না, তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। হ্যাঁ অনেক ধন্যবাদ ডক্টর, আপনার সঙ্গে এই আলোচনাগুলো না করলে আমি অথই জলে পড়তাম। এই বলে রূপসা গুহ সদর দরজার সামনে যেতে শুরু করল। ডক্টর দত্ত পিছু ডেকে বলল, রূপসা। মিস গুহ ঘুরে তাকিয়ে জবাব দিল, হ্যাঁ বলুন। মোহিত কেন খুন করেছে সেটা হয়তো আজকের মধ্যে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আসল প্রশ্নটা হলো ও ওইভাবে খুনটা কেন করেছে, ওই লাশটাকে ও কেন টুকরো টুকরো করে কাটলো। এই উত্তরটা না পেলে ওর মস্তিষ্কের আসল সত্যটা জানা সম্ভব নয়। সবটা কিন্তু কানেক্টেড রূপসা। যাই হোক, তুমি এবার বেরিয়ে পড়ো, অল দ্য বেস্ট।
ভাগ্য করে রূপসা ডক্টর দত্তর বাড়ি থেকে বেরিয়েই একটা হলুদ ট্যাক্সি পেয়ে গেল। ঈশ্বরের কোন মহিমায় কে জানে, সেই ট্যাক্সি ড্রাইভার উত্তর কলকাতা থেকে সোজা নেতাজি নগর থানায় যেতে রাজিও হয়ে গেল, তাও একেবারে। মিস গুহ থানায় পৌঁছে দেখল যে মোহিতের হাতে হাতকড়াটা ফিরে এসেছে। শুধু তাই নয়, ওর পায়েও একটা শেকল গোছের বাঁধা হয়েছে। ইন্সপেক্টর পালিত দেওয়ালের লেখাটার উপর টর্চ ফেলে মিস গুহকে বলল, নিন, পড়ে দেখুন মোহিত ওর মাকে কি লিখেছে। মিস গুহ দেওয়ালের উপর এই লেখাটা একবার নয়, বেশ কয়েকবার পড়ে দেখল। ইন্সপেক্টর পালিত একটু আশাবাদী হয়ে জিজ্ঞেস করল, কি বুঝলেন ম্যাডাম? মিস গুহ জবাব দিল, আলাদা করে তো বোঝার কিছু নেই, মোহিত যা বলার পরিষ্কার করেই বলেছে। তার মানে খুনের পেছনে কেন্দ্রীয় মোটিভটা হলো যৌন ঈর্ষা। মিস গুহ কিছুক্ষণ মাথা নাড়ল, তারপর মনে মনে ভাবল, ইন্সপেক্টর পালিত যেটা বলছে সেটাই তো কারণ। কিন্তু এত বড় একটা খুনের বিশ্লেষণ এতটা সহজ হবে সেটা মেনে নিতে তার বেশ অসুবিধে হচ্ছে। কিছু একটা মিস গুহ ধরতে পারছে না, ধরতে গেলেই বারবার ফসকে যাচ্ছে। কিন্তু সেই জিনিসটা কি? এই পুরো সময়টা মোহিত চেয়ারে বসেছিল। সে আবার ওই ওপরের জানলার দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে আছে। মিস গুহ এবার মোহিতকে উদ্দেশ্য করে বলল, মোহিত, তৃষা তোমাকে ঠকাচ্ছিল। মোহিতকে দেখে মনে হলো ও যেন কিছুই শুনতে পায়নি। মিস গুহ এবার ওর উল্টো দিকের চেয়ারে গিয়ে বসল। তারপর আবার একই প্রশ্ন করল, মোহিত, তৃষা কি তোমাকে ঠকাচ্ছিল? মোহিতের এবার তন্দ্রা ভাঙল। সে জানলার থেকে দৃষ্টি সরিয়ে মিস গুহর দিকে তাকালো, তারপর খুব নিচু গলায় বলল, না, ঠকাচ্ছিল না। কিন্তু তুমি তো দেওয়ালে ওই চিঠিতে তাই লিখেছ। আমি লিখেছি যে আমার মনে হচ্ছিল যে ও আমাকে ঠকাচ্ছে। আসলেই যে ঠকাচ্ছিল এরকম কিছুই তো আমি বলিনি। মিস গুহ চুপ করে গেল। চিঠির আসল মানে এবার মিস গুহ আত্মস্থ করতে পেরেছে। ইন্সপেক্টর পালিত এবার মিস গুহকে বলল, যা প্রশ্ন আছে ওকে এখনই করে নিন ম্যাডাম, কাল সকালে মোহিত লালবাজার যাচ্ছে। মিস গুহ উত্তেজিত হয়ে জবাব দিল, কিন্তু আমাদের তো কথা হয়েছিল যে মোহিত অন্তত আরো 2 দিন এখানে থাকবে, সেই কথাটার কি হলো? ইন্সপেক্টর পালিত কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আর মোহিত আবার নিজের দৃষ্টি তাক করল ওই ওপরের জানলার দিকে। তবে মিস গুহ এবার কি করবে? ইন্সপেক্টর পালিত বেরিয়ে যাওয়ার পর মিস গুহর কেমন অসহায় লাগতে শুরু করল। এভাবে তাড়াহুড়োর মধ্যে কথা বলে মোহিতের মস্তিষ্কের ভাবনাগুলো কিছুই বোঝা সম্ভব হবে না। মিস গুহ ভাবতে শুরু করল, তাহলে কি এই কাজটা এইভাবেই অসম্পূর্ণ থেকে যাবে? কালকে লালবাজার চলে গেলে তো আর মোহিতের সঙ্গে কথা বলা সম্ভব নয়। কি মনে হতে মিস গুহ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর মোহিতের দিকে তাকিয়ে বলল, আমি আমি এক্ষুনি ফিরে আসছি, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। মোহিত ওই জানলার থেকে দৃষ্টি না সরিয়েই উত্তর দিল, আমার তো আর যাওয়ার জায়গা নেই ম্যাডাম, আপনি ধীরে সুস্থে ফিরে আসুন। মিস গুহ এটা শুনে ঘর থেকে বেরিয়ে গেল। থানার ওই বাইরের ঘরটায় গিয়ে মিস গুহ দেখল ইন্সপেক্টর পালিত একটা সাদা খামে টাকা ভরছে। মিস গুহ ইন্সপেক্টর পালিতের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, আপনি কিন্তু আপনার কথার খেলাপ করছেন ইন্সপেক্টর। আমাদের কথা মতো মোহিতের আরো 2 দিন এখানে থাকার কথা ছিল। ইন্সপেক্টর পালিত মাথা তুলে উত্তর দিল, হ্যাঁ ছিল, কিন্তু এটা আপনার ভাবা উচিত ছিল মোহিতকে ওই চুল বাঁধার কাঁটাটা দিয়ে যাওয়ার আগে।
আরে আমি কি ইচ্ছে করে ফেলে গেছি নাকি ওটা? যদি ভুল করেও ফেলে গিয়ে থাকেন তাহলে সেটাই কারণ। মোহিত ওই কাঁটা দিয়ে শুধু লেখালেখি করেছে এমন তো নয়, ওটা নিয়ে ও কানাইকে মেরে ফেলার হুমকিটাও দিয়েছে। এটা যদি আজ বাদে কাল ওপর মহলে জানাজানি হয় তাহলে আমাকে জবাবদিহি করতে হবে, কৈফিয়ত দিতে হবে যে কেন একজন মানসিকভাবে অসুস্থ খুনিকে আমি লোকাল থানায় আটকে রেখেছি। এটা আমাদের পুলিশের প্রোটোকলের মধ্যে পড়ে না। আমাকে সাসপেন্ড করে দিলে তার দায়িত্ব কে নেবে? আপনি? মিস গুহ একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ইন্সপেক্টর পালিতের এই প্রশ্নের কোনো উত্তরই নেই তার কাছে। ইন্সপেক্টর পালিত এবার ওই সাদা খামটা আঠা দিয়ে সিল করে মিস গুহর দিকে বাড়িয়ে দিল। মিস গুহ খামটার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, এটা কি? ইন্সপেক্টর পালিত উত্তর দিল, আপনার পারিশ্রমিক। আমি তো আপনাকে আগেও বলেছি যে পুলিশি দপ্তর থেকে আপনাকে নিয়োগ করা হয়েছিল। আমরা কাউকে ফাউতে কাজ করাই না। মিস গুহ খামটা নিল। তারপর সুজয় পালিত বলল, ওই খামে 5,000 টাকা আছে। আমি জানি না আপনারা এমনিতে কনসালটেন্সি করে কত চার্জ করেন। আমাদের লোকাল থানা, এর বেশি আর দিতে পারলাম না। কম হয়ে গেলে প্লিজ কিছু মনে করবেন না। মিস গুহ এবার বলল, দরকার হলে আপনি পারিশ্রমিকটা ফেরত নিয়ে নিন ইন্সপেক্টর, কিন্তু আমাকে অন্তত আরেকটু সময় দিন। আর জাস্ট একদিন মোহিতকে এখানে রেখে দিন প্লিজ। এবার ইন্সপেক্টর পালিত একটু বিরক্ত হয়েই বললেন, আপনাকে একটা সত্যি কথা বলবো ম্যাডাম। মিস গুহ জবাব দিল, হ্যাঁ বলুন। আমি একজন ডিভোর্সড মানুষ, বাড়িতে একা থাকি, একটা লোকাল থানার ওসি। মাইনে যে আমার বিরাট বেশি কিছু তাও তো নয়। এই চাকরির ঠেলায় আমার বিয়েটা ভেঙে গেছে। পরিবারকে সময় দিতে পারতাম না। প্রথমে আমি চাকরিটাকে দোষ দিইনি, তারপর যখন দেখলাম বউ বাচ্চা চলে যাওয়ার পরেও আমি নিজেকেই সময় দিতে পারছি না, তখন বুঝলাম যে সব নষ্টের গোড়া এই পুলিশের চাকরিটা। আপনি আমার পরিস্থিতিটাও একটু বোঝার চেষ্টা করুন। মোহিত এখানে আছে বলে আমার প্রায় খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। এই চাপটা আমি আর নিতে পারছি না। এবার যা করার লালবাজার করবে। এটা বলার পর যে মিস গুহ কোনো উত্তর দিতে পারবেন না সেটা ইন্সপেক্টর পালিত ভালো করেই জানত। মিস গুহ অনেকক্ষণ কি একটা ভাবল, তারপর ইন্সপেক্টর পালিতকে জিজ্ঞেস করল, কাল কখন আসবে লালবাজারের লোক? ইন্সপেক্টর পালিত জবাব দিল, আমি এখনো ওদেরকে জানাইনি, এই এখন ফোন করব। তবে ওরা ওই দুপুরের পরেই আসবে। তার আগে আমি মোহিতের সঙ্গে একবার কথা বলতে পারবো তো? হ্যাঁ সেটা পারবেন, কিন্তু আপনার মনস্তত্ত্বের জ্ঞানের দোহাই দিয়ে কোনো রকম উটকো আবদার করা যাবে না কিন্তু। মানে মানে আপনি যদি হঠাৎ করে এখন বলেন যে মোহিতের হাত কড়া খুলে দিতে হবে বা ওর জন্য আলুর পরোটা নিয়ে আসতে হবে, ওসব আমরা আর করতে পারবো না। এমনিতেই আপনার সঙ্গে আমি যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছি। ঠিক আছে, উটকো আবদার আমি করব না, কিন্তু একটা সোজা আবদার কি করতে পারি? ইন্সপেক্টর পালিত প্রথমে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, আগে আবদারটা শুনি। মিস গুহ একটু হেসে বলল, 1 কাপ কফির ব্যবস্থা করে দিতে পারবেন? ইন্সপেক্টর পালিত এই শুনে কানাইকে ডাকল, তারপর বলল, কানাই, ম্যাডামের জন্য একটু কফি এনে দে। তারপর কি একটা মনে হতে আবার মিস গুহর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনার খাওয়া দাওয়া তো কিছুই হয়নি নিশ্চয়ই? মিস গুহ মাথা নেড়ে না বলল। এই দেখে ইন্সপেক্টর পালিত কানাইকে বলল, এই শোন কানাই, 1 কাপ কফির সঙ্গে রামুর দোকান থেকে একটা ডিম তরকা আর 3টে রুটি নিয়ে আয় যা। মিস গুহ এই শুনে বলল, অনেক ধন্যবাদ ইন্সপেক্টর, এবার আমি একটু ভেতরে যাই, আরো অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া আমার বাকি আছে। এই বলে মিস গুহ আবার ইন্টারোগেশন রুমের ভেতর ঢুকে গেল। এবার ইন্সপেক্টর পালিত কানাইয়ের দিকে তাকিয়ে বলল, কিরে, যেটা বললাম সেটা নিয়ে আয়, দাঁড়িয়ে আছিস কেন? কানাই একটা মিচকে হাসি হেসে উত্তর দিল, স্যার, আপনি কি নতুন করে আবার বিয়ে করবেন ভাবছেন? বাবা, তুই আবার হঠাৎ করে এরকম একটা কথা জিজ্ঞেস করছিস কেন?
না মানে আপনাকে তো কোনোদিন কারোর জন্য রুটি তরকা আনাতে দেখিনি, তাই বললাম। আপনার এই ম্যাডামকে খুব পছন্দ, তাই না? এটা শুনে ইন্সপেক্টর পালিত খুব ক্ষেপে গেল। কানাইয়ের দিকে তাকিয়ে বলল, তুই যদি পেছনে কয়েকশো লাঠির বাড়ি না খেতে চাস, তাহলে আর কথা না বাড়িয়ে যেই কাজটা করতে পাঠালাম সেটা কর, যা। কানাই ইন্সপেক্টরের আদেশ মানল, কিন্তু মুখে কিছু না বললে কি হবে? কানাই এমন অসভ্যের মতো হাসতে হাসতে থানা থেকে বেরোলো যে ইন্সপেক্টরের হতাশ হওয়া ছাড়া আর উপায় থাকলো না। এদিকে মিস গুহ ঘরে ঢুকতেই মোহিত ওনাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, সবাই জানে? মিস গুহ চেয়ারে বসে তারপর পাল্টা প্রশ্ন করল, কি জানার কথা হচ্ছে? আপনি বুঝতে পারছেন না আমি কি জানার কথা বলছি ম্যাডাম? বুঝতে পারলেও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আপনি যে ইচ্ছে করে আজকে দুপুরে আপনার ওই খোঁপার কাঁটাটা আমার কাছে রেখে গেছিলেন, সেটা ইন্সপেক্টর পালিত জানে? মিস গুহ চুপ করে আছে দেখে মোহিত এবার বলল, আপনার এই নিস্তব্ধতার মানে আমি না হিসেবে ধরলাম তাহলে? মিস গুহ উত্তর দিল, আমি বোধহয় তোমার ভালোর জন্যই ওই কাঁটাটা রেখে গেছিলাম। ম্যাডাম, আমার এতে ঠিক কি ভালো হয়েছে বলবেন? ওই কাঁটার জন্য আমার হাতে তো ওরা আবার ওইটা বেঁধে দিয়েছে, পাটাও ছাড়েনি। মোহিতের কথার মাঝখানেই মিস গুহ ব্যাগ থেকে নোট বইটা বের করে টেবিলের ওপর রেখে দিয়েছে, সঙ্গে একটা পেন। নোট বইটা খুলে ওই 4টে পাতা আবার উল্টে পাল্টে দেখল মিস গুহ। তারপর মোহিতের দিকে তাকিয়ে বলল, আমি জানি যে তোমার সাময়িকভাবে এরকম বাধা অবস্থায় থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কি আমাকে হলপ করে বলতে পারবে যে দেওয়ালে ওই চিঠিটা লিখে তোমার একটুও সন্তুষ্টি হয়নি? মোহিত মাথা নামিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর উত্তর দিল, না, সন্তুষ্টি হয়েছে। আমার মনে হচ্ছিল যে ওই লেখাটা আমি লিখছি না, অন্য কেউ আমার মনের কথাগুলো লিখে দিচ্ছে। আমার কিরকম মনে হচ্ছিল যে আমার কোনো হুঁশ নেই। এই শুনে মিস গুহ বলল, তুমি আমাকে আগের দিন ওই অদ্ভুত স্বপ্নটার ব্যাপারে জিজ্ঞেস করেছিলে না? স্বপ্নে যেটা তুমি দেখেছ সেটা যদি বাস্তবে ব্যক্ত করতে পারো, তাহলে অনেক খারাপ চিন্তা ভাবনা থেকে নিজের মস্তিষ্ককে তুমি বাঁচাতে পারবে। তুমি চাইলে ইন্সপেক্টর পালিতকে জানাতেই পারো যে আমি ওই চুলের কাঁটাটা ইচ্ছে করেই রেখে গেছিলাম, কিন্তু তাতে তোমার কি লাভ হবে আমি জানি না। আমার যদি বলারই হতো ম্যাডাম, আমি আপনার আসার আগেই বলে দিতাম সেটা। তখনও কিছু বলিনি, এখনো বলবো না। মিস গুহর চোখে মুখে হঠাৎ একটা চিন্তার ছায়া ঘনিয়ে এলো। মোহিত এটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? মিস গুহ জবাব দিল, তুমি একটা বড় গন্ডগোল করে দিয়েছ মোহিত। তুমি কেন কানাইকে খামোখা শাসাতে গেলে বলো তো? কানাইবাবু বলছিল যে আমার থেকে ওই কাঁটাটা নিয়ে নেবে। আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমার খালি মনে হচ্ছিল যে যদি আমি চিঠিটা পুরোটা না লিখতে পারি, তাহলে আমি কাউকে কিছু একটা করে দেবো, যেরকম তৃষাকে করেছিলাম। তুমি কি শুধু উত্তেজনা আর যৌন ঈর্ষার কারণে খুনটা করলে মোহিত? একেবারেই না, ওকে খুন করবো এটা আমার অনেক আগে থেকেই ঠিক করা ছিল। এই কথাটা শুনে মিস গুহর চোখে একটা কৌতূহলের ঝিলিক খেলে গেল। নোট বইয়ের একটা খালি পাতা খুলে মিস গুহ মোহিতকে জিজ্ঞেস করল, আগে থেকেই ঠিক করা ছিল? কতটা আগে থেকে? মোহিত শান্ত গলায় জবাব দিল, আমরা যেদিন প্রথম প্রেম করতে শুরু করি সেই দিন থেকেই। এই সিদ্ধান্তের পেছনে কারণটা কি? দেখুন ম্যাডাম, আমি জানি যে আমাকে খুব কুৎসিত দেখতে। আমি জানি না তৃষার আমার কি দেখে পছন্দ হয়েছিল, কিন্তু আমি এটা জানতাম যে এই প্রেমটা বেশি দিন টিকবে না। আমার সঙ্গে কেউ কেন থাকতে চাইবে বলুন? কিন্তু তোমাদের সম্পর্কের তো অনেকগুলো বছর হয়ে গিয়েছিল, সেখানেই তো হিসেবটা গন্ডগোল হয়ে গেল। এই প্রেমটা এভাবে টিকে যাবে আমি এটা একেবারে ভাবতে পারিনি।
কিন্তু শেষমেশ ওকে মরতেই হলো। আমি যাকে এতটা ভালোবাসি সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে, এটা আমি দেখতে পারবো না। আমি পাগল হয়ে যেতাম সেটা দেখলে, আর পাগল হয়ে গিয়ে হয়তো যাকে তাকে খুন করে দিতাম। তার চেয়ে আমার ভালোবাসার মানুষটাকেই খুন করলাম, সেটাই ভালো। ওটার মধ্যেও তো একটা সন্তুষ্টি আছে। যখন মোহিত কথা শেষ করল, সে দেখল যে মিস গুহ নোট বইতে কি সব লিখছে। লেখা শেষ করে মিস গুহ প্রশ্ন, খুনটা কি কাউকে না কাউকে করতেই হবে? মোহিত পাল্টা প্রশ্ন করল, আপনাকে ওই বেড়ালের ব্যাপারটা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলে। আমার না ঘুম জিনিসটা খুব প্রিয়। ওটা ঠিক করে না হলে আমার খুব অসুবিধা হয়। চূড়ান্ত রাগ আর বিরক্তি আমাকে চেপে ধরে। বেড়ালগুলো আমার ঘুম নষ্ট করতো বলে আমি ওদেরকে মেরে ফেলেছিলাম। অন্য কেউ যদি আমার ঘুম নষ্ট করে তাদেরও একই পরিণাম হতো। মানুষ, জন্তু, যাই হোক। ভাগ্যিস তুমি কানাইয়ের গায়ে হাত তোলনি, তাহলে আর কিছুই করা যেত না। তোমাকে সোজা হাজতে পুরে দিত। আমাকে নিয়ে এখন কি করা হবে ম্যাডাম? সম্ভবত ট্রিটমেন্টে রাখা হবে। ট্রিটমেন্ট মানে? মানে থেরাপি। আমার মতো একজনকেও তোমার সঙ্গে এভাবেই কথা বলবে, দরকার হলে ওষুধ দেওয়া হবে। মোহিত এই শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনি বলতে চাইছেন যে আমাকে পাগলা গারদে দিয়ে দেওয়া হবে, তাই তো? মিস গুহ তাড়াতাড়ি ম্যানেজ দিয়ে বলল, আমি কিন্তু তোমাকে পাগল ভাবিনি মোহিত। আমার পরে যে তোমার সঙ্গে কথা বলবে সেও ভাববে না। মোহিত একটু উদাসীন হয়ে গিয়ে জবাব দিল, কিন্তু আমার যদি অন্য কারোর সঙ্গে কথা বলতে ভালো না লাগে? এই সুযোগটাই মিস গুহ খুঁজছিল। এটা শুনে মিস গুহ বলল, এবার তাহলে তোমাকে একটা খবর দিই মোহিত। কি খবর? কালকে দুপুরে লালবাজার থেকে লোক আসবে। তোমাকে পুলিশ আর এখানে রাখতে চাইছে না। কানাই বাবুকে তুমি হুমকি দিয়েছ, সেই জন্য ওরা খুব ভয় পেয়ে আছে। এটা শুনে যে মোহিত একেবারেই খুশি হয়নি সেটা ওর মুখ দেখেই আন্দাজ করা যায়। মোহিত এবার জিজ্ঞেস করল, আচ্ছা, আর কয়েকটা দিন এখানে থাকা যায় না? সোজা পথে অন্তত না। মানে? মানে তুমি এখানে আরো কয়েকটা দিন থাকতে চাইলে তোমাকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে? তোমাকে আমি কালকে সকালে এসে দুটো ওষুধ দিয়ে যাব, ওগুলো খেয়ে নেবে। কিসের ওষুধ? দেখো, ওগুলো খেলে সাময়িকভাবে তোমার পেট খারাপ আর বমি শুরু হবে। অন্তত আরো কয়েকদিন ওরা তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। এটা শুনে মোহিতের ভুরুগুলো একটু কুঁচকে গেল। এই ব্যাপারটা মিস গুহ লক্ষ্য করল। মোহিত সন্দেহ মেশানো গলায় জিজ্ঞেস করল, আমি ওষুধের কিছুই বুঝি না ম্যাডাম, কিন্তু এতটা স্বল্প আলাপে আপনার দেওয়া দুটো ওষুধ খেয়ে নেওয়া কি ঠিক হবে? মিস গুহ এটা শুনে বলল, দেখো, তোমাকে তো কোনোভাবেই আমি জোর করতে পারি না, সেই ক্ষমতা আমার নেই। আমি কালকে এসে তোমাকে ওষুধগুলো দিয়ে যাব, তারপর আবার বিকেলে আসব। যদি এসে দেখি যে তুমি নেই, তাহলে বুঝবো যে ওষুধগুলো তুমি খাওনি আর তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর এসে যদি তোমার দেখা পাই, তাহলে তো বিস্তারিত কথাবার্তা এমনিতেই হবে। যখন মিস গুহ নিজের বাড়িতে ফিরল, তখন রাত 10টা বেজে গেছে। গত দুদিন ধরেই উনি প্রচুর এদিক ওদিক যাতায়াত করেছেন, কিন্তু কোনো একটা কারণে আজকে মিস গুহর খুব ক্লান্ত লাগছে। তাই মিস গুহ যেটা কোনোদিন করে না, আজকে করল। বাইরে থেকে খাবার অর্ডার করল, মাটন বিরিয়ানি। ফুড ডেলিভারি অ্যাপ বলছে খাবার আসতে 40 মিনিট লাগবে। এই সুযোগে মিস গুহ স্নান করতে
বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে শাওয়ারটা চালিয়ে মিস গুহ অনেকক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকল। তার মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে ভাবতে শুরু করলো, আমি যেটা করছি সেটা কি আদৌ ঠিক করছি? আমাকে পুলিশি দপ্তর থেকে ইন্সপেক্টর পালিত নিজের তাগিদে নিয়োগ করেছিল, আর সেই ইন্সপেক্টর পালিতকে টপকে আমি নিজের মর্জিতে কাজ করার চেষ্টা করছি। আমি যদি ধরা পড়ে যাই তাহলে কি হবে? আর সবচেয়ে বড় কথা, কালকে যদি মোহিত ওষুধ দুটো না খায় তাহলে তো ওখানেই খেলা শেষ। একবার লালবাজার চলে গেলে ওকে আর আমি জীবনেও দেখতে পাবো না। কিন্তু কোথাও গিয়ে মিস গুহর মনে হলো এই এত বড় ঝুঁকিটা নেওয়া উচিত। মিস গুহ যেদিন মোহিতকে প্রথমবারের জন্য দেখে সেদিন একটা কথা ওনার মনে হতে শুরু করে, মোহিতকে নিয়ে একটা বই লিখলে কেমন হয়? ক্রিমিনাল সাইকোলজি নিয়ে তো মিস গুহ পড়াশোনা কম করেনি, আর সে যে চেম্বারে না বসে অবসর নিয়েছে সেটা কিসের জন্য? তার পড়াশোনার কথা যদি আর 5টা লোক জানতেই না পারে তাহলে আর লাভটা কি হলো? কিন্তু যদি ধরেও নেওয়া হয় যে মোহিত কালকে ওষুধ দুটো খেয়ে নিল, তাহলেও কতদিনই বা ওকে লোকাল থানায় মিস গুহ আটকে রাখতে পারবে? বড় জোর আর একটা দিন, ভাগ্য সহায় থাকলে হয়তো 2টো দিন। কিন্তু এইটুকু কথাবার্তায় তো আর রিসার্চ ভিত্তিক বই লেখা যায় না। এখন এসব নিয়ে ভেবে লাভ হবে না, এইটা মিস গুহ ভালো করেই বুঝতে পারল। তাই এই ভাবনা স্রোত ভেঙে স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে পড়ল। বাথরুম থেকে বেরোতে না বেরোতেই মিস গুহর ফোন বেজে উঠল। খাবার এসে গেছে। মগজাস্ত্রকে একটু রেহাই দিয়ে এবার পেট পুজো করার সময়। অন্যদিকে মোহিত ধড়ফড় করে ঘুম থেকে উঠে পড়ল। সে আবার ওই একই স্বপ্ন দেখছে। হলুদ আলো, পিসির বাড়ি, ছায়ামূর্তি আর তৃষার গলার আওয়াজ। ছায়ামূর্তি এগিয়ে আসলে দেখা যাচ্ছে ওটা তৃষা নয়, মোহিতের মা। মোহিতের মা এগিয়ে এসে মোহিতকে চাপটে ধরে। তারপর সবশেষে ওই ঘরেই মোহিত মিস গুহকে দেখতে পায়। এই অদ্ভুত স্বপ্ন কেউ দেখে উঠলে সেই রাতের মতো তার আর ঘুম হওয়ার কথা নয়। মিস গুহ আর্জি জানিয়েছে বলেই হয়তো ঘুমানোর সময়টুকু মোহিতের হাত কড়া আর পায়ের শেকল খুলে দেওয়া হয়েছে। কালকে সকালেই আবার পরিয়ে দেওয়া হবে। মোহিত খাটিয়া থেকে উঠে টেবিলের ওপর রাখা জলের বোতলটা নিল। খানিকটা জল মোহিত নিজের চোখে মুখে ছেটালো, তারপর বাকিটা ঢোক ঢোক করে খেয়ে নিল। জলের বোতলটা আবার টেবিলে রেখে মোহিতের চোখ গেল দেওয়ালটার দিকে, যেই দেওয়ালে মোহিতর মাকে চিঠি লিখেছে। ওই চিঠিটা ও আরো একবার পড়ল। তারপর মনে মনে ভাবল, মা তো এখন আকাশের তারা হয়ে গেছে। মা কি কোনোদিনও আকাশ থেকে নেমে এসে এই চিঠিটা পড়বে? আর মায়ের কথা ভেবে আমি একটা আস্ত খুন করে দিলাম। সেই কথাটা মা কোনোদিনও জানবে না। মোহিত আবার ওই জানলার দিকে তাকালো। ওই স্বপ্নটা আসার পর থেকে মোহিত একটা জিনিস নিয়ে খুব বিচলিত। ওই স্বপ্নে তৃষা আর ওর মা আছে, সেটার একটা যুক্তি আছে, কিন্তু মিস গুহ ওই স্বপ্নে কি করছে? আর একজন 2 দিন চেনা মহিলাকে নিয়ে কেনই বা স্বপ্ন দেখছে মোহিত? হঠাৎ মোহিত কথা বলে উঠল। ওই ঘরে ও ছাড়া আর কেউ নেই। পাহারাদারের নাক ডাকার আওয়াজ ছাড়া চারিদিকটাও নিস্তব্ধ।
এই শান্ত পরিবেশে মোহিত চন্দ আপন মনে কথা বলতে শুরু করল। মিস গুহকে আমার প্রথম দিন থেকেই ভারী পছন্দ। পুলিশের কেউ আমার কথা বুঝতে পারেনি, কিন্তু রূপসা ম্যাডাম পেরেছে। উনি আমার কাছে কারণ চেয়েছিলেন, কেন আমি তৃষাকে খুন করেছি সেই কারণটা আমি দেওয়ালে লিখে দিয়েছি। মোহিতের একবার মনে হলো প্রশ্নটা খুব সহজ। চিঠি যদি লিখতেই হতো তাহলে তো সে কাগজেও লিখতে পারত। হঠাৎ করে চুলের কাঁটা দিয়ে দেওয়ালে খোদাই সে কেন করল? উত্তরটা তার কাছে খুবই স্পষ্ট। কাগজ খুব পলকা জিনিস, চট করে হারিয়ে যেতে পারে, কিন্তু দেওয়ালে লিখে রাখলে ওটা মুছতে অনেক সময় লাগবে। তার মধ্যে হয়তো তার মা এসে চিঠিটা পড়েও নিতে পারে। ওই চিঠিটা পড়লে মোহিতের মায়ের কথা মনে পড়ে। তাতে মোহিতের দুঃখ হয় না, বরং আনন্দই হয়। মোহিত আবার জোরে কথা বলে উঠল নিজের সঙ্গেই। মিস গুহ বোধহয় আমার খারাপ চেয়ে কোনো কথা বলছে না। মিস গুহ আসলে আমার উত্তেজনাটা কমে যায়, ঠিক যেমন মা ছোটবেলায় আমার ঘরে আসলে হতো, ঠিক যেমন তৃষা কাজ থেকে বাড়ি ফেরার পরে আমার মনে হতো সেরকমই। এত কিছু ভাবতে ভাবতে মোহিত বুঝতে পারল যে কোথাও গিয়ে হয়তো মিস গুহকেও মোহিত মায়ের চোখে দেখে। তাই জন্যেই মিস গুহ ওর স্বপ্নে আসছে। ওই স্বপ্নে একজন নয়, 3 জন মা আছে। এত কিছু ভাবতে ভাবতে মোহিতের চোখে হঠাৎ ঘুম চলে এলো। সে আবার খাটিয়ার উপরে শুয়ে পড়ল। একটা শেষ প্রশ্ন ওর মাথায় এখনো রয়ে গেছে, ওষুধগুলো কি ও কালকে খাবে? মোহিত চন্দ কয়েক সেকেন্ড ওপরের সিলিং এর দিকে তাকিয়ে থাকল। তারপরেই ওর ঠোঁটে একটা আলতো হাসি দেখা দিল। কালকে ও কি করবে সেই সিদ্ধান্ত ও নিয়ে ফেলেছে। পরের দিন সকালে যখন মিস গুহ নেতাজিনগর থানায় এলো, তখন থানায় কানাই ছাড়া কেউ আসেনি। কি করেই বা আসবে? সবে সকাল 9টা বাজে। কানাই মিস গুহকে দেখে বলল, এই ম্যাডাম, আপনি এত সকাল সকাল? মিস গুহ উত্তর দিল, আজকে তো মোহিত চলে যাচ্ছে, তাই শেষ একবার কথা বলতে এসেছি। ও আসুন আসুন, আমি দরজাটা খুলে দিচ্ছি। মিস গুহ কানাইয়ের দিকে তাকিয়ে একবার হাসল। তারপর কানাইয়ের পেছন পেছন ইন্টারোগেশন রুমে ঢুকে গেল। ঘরে ঢুকে মিস গুহ দেখল মোহিত জেগে আছে, খাটিয়ায় বসে। সেই ওপরের জানলার দিকে সে তাকিয়ে রয়েছে। কানাই বলল, আপনারা কথা বলুন, আমি কয়েকটা কাজ ছেড়ে আসছি। হ্যাঁ। এই বলে কানাই ঘর থেকে বেরিয়ে গেল। মিস গুহ জিজ্ঞেস করল, ঘুম হয়নি রাতে? মোহিত উত্তর দিল, হয়েছে, অল্প। মোহিত কি ভাবছিল সেটা মিস গুহ জিজ্ঞেস করতো হয়তো, কিন্তু এখন আর সেসবের সময় নেই। ইন্সপেক্টর পালিত চলে আসলে বেশ গন্ডগোল হয়ে যাবে। মিস গুহ ব্যাগ থেকে একটা খাম বের করে মোহিতের দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, মোহিত, এই যে এই খামে ওষুধ দুটো আছে, এটা নাও, যদি ইচ্ছে হয় খেয়ে নিও। মোহিত কোনো কথা না বলে খামটা নিয়ে নিল। মিস গুহ এবার বলল, এখন আসি, পরে কোনো একদিন নিশ্চয়ই দেখা হবে। মোহিত মুখ খুলে কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই মিস গুহ পিছন ফিরে ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বেরোনোর পর মিস গুহ আর দাঁড়ালো না, বাড়ি ফিরে এলো। এরপর কি হবে সেটা ভেবে মিস গুহর একটু চিন্তাই হচ্ছিল। তাই মিস গুহ বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করল।
ঘুম চলেও এলো সহজে। মিস গুহর ঘুম ভাঙল ইন্সপেক্টর পালিতের ফোনে। সে ফোন তুলে বলল, হ্যাঁ ইন্সপেক্টর পালিত, বলুন। ইন্সপেক্টর পালিত গম্ভীর গলায় বলল, আপনাকে একটা খবর দেওয়ার আছে। মোহিতকে আজকে লালবাজারে নিয়ে যাওয়া যায়নি। সকাল থেকেই ওর খুব পেট খারাপ আর বমি হচ্ছে। এখন নেতাজিনগর থানার ঘড়িতে রাত 9টা বাজে। থানায় কেউ নেই, শুধু ওই ইন্টারোগেশন রুমের দরজার সামনে দুজন পাহারাদার আছে। এরা যদিও পাতি পাহারাদার নয়, এদের দুজনকে লালবাজার থেকে এনে এখানে ডিউটি দেওয়া হয়েছে। এরা কিন্তু রাতে ঘুমোয় না, সারা রাত সজাগভাবে পাহারা দেয়। থানার নিস্তব্ধ পরিবেশকে একটু বিরক্ত করছে দুটো শব্দ। একটা হলো বাইরে গাড়ির হর্ন বা লরির আওয়াজ, এটা মাঝে মাঝেই শোনা যাচ্ছে। আরেকটা আওয়াজ 1 ঘন্টায় 2-1 বার শোনা যাচ্ছে, মোহিতের বমি করার আওয়াজ। ওই আওয়াজ শুনে একজন পাহারাদার আরেকজনের দিকে তাকিয়ে বলল, ভেতরে গিয়ে একবার দেখবি নাকি? অন্যজন এই শুনে উত্তর দিল, যে হারে এই ছেলে বমি করছে, আমরা ভেতরে গিয়ে কিছুই করতে পারবো না। এখনো বেসিনে বমি করছে, আমরা গেলে হয়তো আমাদের গায়ে করবে। তার চেয়ে ভালো আমরা এখানে বসে চা বিড়ি খাই, বেকার ঝামেলায় যদি কোনো লাভ নেই। প্রথম পাহারাদার খানিকটা বিবেচনা করে দেখল যে দ্বিতীয়জন ঠিকই বলছে। পাকামি করে কিছু করতে গেলে কাল সকালে ওরাই গালাগালি খাবে। প্রথমজন তাই পকেট থেকে একটা বিড়ি বের করে নিজের ঠোঁটে ঝোলালো, তারপর বিড়ির প্যাকেটটা তৃতীয় জনের দিকে বাড়িয়ে দিল। প্রথম পাহারাদার বিড়িতে একটা টান মেরে মনে মনে ভাবল যে সারা রাত জেগে সে ডিউটি করছে, এই অনেক। যা করতে বলা হয়েছে সে তো করছে, আর বাকি কি হচ্ছে না হচ্ছে তাতে তার কি। এদিকে মোহিতের অবস্থা খুব শোচনীয়। মিস গুহ ওকে যেই দুটো ওষুধ দিয়েছিল সেটা খাওয়ার পর থেকেই ওর বমি আর পায়খানা একসঙ্গে হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে লালবাজার থেকে লোক এসে ওকে নিয়ে তো গেলই না, উল্টে ইন্সপেক্টর পালিতকে নির্দেশ দিল যেন ওর ঘরে একটা বেসিন লাগানোর ব্যবস্থা করা হয়। 2 ঘন্টার মধ্যে সেই বেসিনের ব্যবস্থাও হয়ে গেল। তারপর থেকে এই ঘরে আর কেউ আসেনি। মোহিতের একমাত্র সঙ্গী হলো ওই বেসিন। ওই বেসিন জড়িয়েই ও সন্ধে থেকে বসে আছে। লালবাজারের লোক এসে দেওয়ালে খোদাই করা ওই চিঠিটার ছবি তুলে নিয়ে গেছে। লালবাজার ওদের কাজ কাল থেকেই শুরু করে দেবে। মিস গুহর কথা ইন্সপেক্টর পালিত বলেছে। কিছুটা ভেবেচিন্তে লালবাজার ইন্সপেক্টর পালিতকে বলেছে যাতে মিস গুহকে ফিরিয়ে আনা হয়, যাতে লালবাজারকে আর শূন্য থেকে শুরু করতে না হয়। মিস গুহর কাজের ওপর ভিত্তি করে ওরা আগে থেকেই এগিয়ে থাকতে পারবে। এই পুরো কথাটা মোহিতের সামনেই হয়েছে। ও এই কথাবার্তার শেষে বুঝতে পেরেছে যে ওর ওই দুটো ওষুধ খাওয়া সার্থক হয়েছে। মিস গুহ যেটা চেয়েছিল সেটাই ও করতে পেরেছে। মোহিত ভেবেছে যে মিস গুহকে সে মায়ের চোখেই দেখে, না হলে এরকম অন্ধ ভরসা সে কি করে করতে পারত। যদিও এখন তার শরীর খুব আনচান করছে, কিন্তু মিস গুহই তাকে রক্ষা করতে পেরেছে। আর মোহিত এটাও প্রমাণ করে দিতে পেরেছে যে প্রয়োজন পড়লে সে বাধ্য ছেলে হতে পারে। মোহিতের একটা রাতের কথা মনে পড়ল। তৃষাকে যেদিনও খুন করে তার আগের রাতের কথা। রাতের খাওয়া শেষ করে তৃষা রান্নাঘরে বাসন মাজতে গেছে। এটা ওদের নিয়ম ছিল। একদিন মোহিত বাসন মাজলে পরের দিন তৃষা মাজত। কাজের সময় তৃষা বিশেষ কথা বলতো না। মোহিত সেদিন আগ বাড়িয়ে কথা বলতে গেছিল। কিছুক্ষণ রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে মোহিত মন দিয়ে তৃষাকে দেখছিল। কি মনে হতে মোহিত তৃষাকে জিজ্ঞেস করল, তুই আমায় কোনোদিনও ছেড়ে যাবি না তো?
তৃষা ওর মুখ না ঘুরিয়েই জবাব দিল, তুই আজকে হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে না। না, যাব না। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। কিছুক্ষণ চুপ করে তৃষা মোহিতকে বলেছিল, কিন্তু একটা কথা কি জানিস তো মোহিত, একদিন তো আমাকে চলে যেতেই হবে। মোহিত আতঙ্কিত হয়ে প্রশ্ন করেছিল, মানে কোথায় চলে যাবি তুই? আমি বা তুই কেউই তো আর সারা জীবন বাঁচবো না রে, একদিন না একদিন তো মরে যাব। আমি তোর আগে মরে গেলে এটাও তো একরকম ছেড়ে যাওয়াই হবে বল। আর তাছাড়া কাছের মানুষেরা তো আর সারা জীবন কাছে থাকে না, এটাই তো সম্পর্কগুলোকে আরো সুন্দর করে তোলে বল। এরপর মোহিত সেদিন ঘুমোতে চলে গিয়েছিল। তৃষা বুঝতে পারেনি ও ঠিক কি বলে ফেলেছে। মোহিত সেই রাতে বিছানায় শুয়ে শুয়ে একটাই কথা ভেবে গেছিল, মরার দিন সকালে ওর মাও তো ঠিক একই কথা বলেছিল। ওই দিন বিছানায় শুয়ে শুয়েই মোহিত মনস্থির করে নিয়েছিল যে তৃষাকে ও খুন করবে। আবার আরেক ঝটকা বমি পেতে মোহিতের ভাবনার স্রোত ভেঙে ও বাস্তবে ফিরে এলো। অন্যদিকে মিস গুহ রাতের খাওয়া শেষ করে সবে স্টাডি টেবিলে বসেছে। ইন্সপেক্টর পালিত দুবার ফোন করেছিল। একবার বিকেলে ফোন করে এটা জানিয়েছিল যে মোহিতকে লালবাজারে পাঠানো হয়নি, ও আরো কয়েকদিন নেতাজিনগর থানাতেই থাকবে। এই শুনে মিস গুহ আর কোনো মন্তব্য করেনি, তখনই ফোন রেখে দিয়েছে। ইন্সপেক্টর পালিত আবার সন্ধে 7:30 নাগাদ ফোন করেছিল। ফোন করে ইন্সপেক্টর মিস গুহকে জানিয়েছিল যে লালবাজার ওনাকে আরেকবার নিয়োগ করার নির্দেশ দিয়েছে। ওনার কাজের ওপর ভিত্তি করেই লালবাজার ওদের কেস ফাইলটা সাজাতে চায়। মিস গুহ যেমন থানায় আসতো সেরকমই যেন আসে। কিছুদিন পর লালবাজারের লোক ওনার থেকে কেসটা টেক ওভার করে নেবে। মিস গুহ আর রাজি না হয়ে যায় কোথায়? মিস গুহ ভেবেছিল যে আর হয়তো বড় জোর 1 দিন বা 2 দিন পাওয়া যাবে, কিন্তু শুনে যা বোঝা গেল এই পুরো ব্যাপারটা হতে এখনো অন্তত 1 সপ্তাহ লাগবে। তবে সময়টা বেশি মনে হলেও মোটেও তা নয়। প্রথমত, লালবাজারের কোনো ঠিক নেই। আজকে নেতাজিনগর থানায় রাখবে এই সিদ্ধান্ত ওরা নিয়েছে। কালকে মোহিতের শরীর ঠিক হয়ে গেলে এই সিদ্ধান্ত বদলে যেতেই পারে। আর তাছাড়া খুনের কারণটা কিছুটা পরিষ্কার হলেও তার পরের অংশটা নিয়ে এখনো ধোঁয়াশা। খুন করার পরে লাশটা টুকরো টুকরো করে কেন কাটলো মোহিত? ডক্টর দত্ত মিস গুহকে বারবার এই একটাই কথা বলেছে, এই কারণটা খুঁজে বের করতে। কাল থেকে এই বিষয়টা মাথায় রেখে লেগে পড়তে হবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে মিস গুহর ফোন বেজে উঠল। মিস গুহ দেখল যে আবার ইন্সপেক্টর পালিত ফোন করছে। এই নিয়ে 3 নম্বর বার উনি মিস গুহকে ফোন করল। ফোন তুলে মিস গুহ বলল, হ্যাঁ ইন্সপেক্টর পালিত, বলুন। ইন্সপেক্টর পালিত ওপার থেকে উত্তর দিল, আপনি আমাকে কিছুদিন আগে মোহিতের মা সম্পর্কে খোঁজ লাগাতে বলেছিলেন, মানে উনি কিভাবে মারা গেছিলেন এইটা জানতে বলেছিলেন। হ্যাঁ, আপনি কিছু জানতে পেরেছেন কি? হ্যাঁ, পেরেছি, অনেক কিছুই জানতে